হ্যালো বন্ধুরা, ফিরে এলাম এই ড্রামার দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্ট যারা দেখোনি তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো শুরু করে নিই আজকের এক্সপ্লেনেশন। দারুণ হতে চলেছে। গল্পের শুরুতেই আমরা দেখি জিহুনকে, যেখানে উঞ্জের সাথে একটা টফি এখানে আদান প্রদান করছিল। এই টফিটা খেলে নাকি ওর মনে প্রচুর সাহস আসে। একদিন জিউনি উঞ্জেকে এই টফি দিয়ে বলেছিল, যখন তুমি কোনো কাজ করতে ভয় পাবে তখন এই টফিটা খাবে, দেখবে তোমার মনে কোথা থেকে যেন অনেক সাহস চলে এসেছে। এই কথাটা শুনে এখানে জিউনও ঠিক সেরকমটাই করে, আর ওই টফি খেয়ে ওর মন ভালো হয়ে যায়। পরের দিন সকালে উঠেই দেখি ওর দিদি প্রচুর সাজগোজ করতে শুরু করে, আর মনে মনে ভাবে যে আমাকে যেভাবেই হোক কিছু একটা করতে হবে। এদিকে জিহের মা বাবা এক্সপেক্ট করে রেখেছে ওদের বড় মেয়ে নতুন জামাই নিয়ে আসছে, আর ওদের প্ল্যান মতন এখানে জিহে নিজের বোন জিউনকে জিহুন রূপে মা বাবার কাছে প্রকাশ করে, বলে এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ। জিউন মোটে এই ব্যাপারটাই কমফোর্টেবল ফিল করে না, বলে দিদি এটা তুই কি করে করতে পারিস, মা বাবার সামনে আমি নাটক কি করে করব। কিন্তু জিহের করার কিছু ছিল না। ওদের মাও কিন্তু নিজেদের মেয়েকে চিনতে পারে না, কিন্তু বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ওরা ধরা পড়তে পড়তে কিন্তু বেঁচে যায়। এরপর ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে, আর হঠাৎ করেই ওর এখানে একটা ঘটনা ঘটে। যখনই কোনো কথা ওদের মেয়ের ব্যাপারে উঠতে থাকে তখনই জিহে সেই ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করে। আর এভাবেই খেতে খেতে হঠাৎ করে জিওনের ভীষণ লেগে যায়। খাবার ছিটকে ওর বাবার মুখে অবধি লেগে যায়। পরের সিন শিফট করে এখানে উঞ্জের ফ্যামিলিতে। উঞ্জের মা এখনও ওর মায়ের ওর ছেলের ওপর রাগ করে রয়েছে, আর ওর বাবা সর্বক্ষণ ওর মায়ের দেখভাল করত, তাই ওর মাকে মানানোর চেষ্টা করছে। এরপর সেখানে জিহে আসে, ওদের কাছে ফল দিয়ে যায়। এখানে একটা জিনিস ফিল করে, জিউনের বাবা জিউনকে কিন্তু খুব ভালোবাসতো, আর এভাবে মা বাবাকে ঠকাতে ওরও খারাপ লাগছিল। হঠাৎই জিউনের মা টুলের ওপর ওঠে, আর টুল থেকে কাঁচের বাটি পাড়তে গিয়ে পড়ে যায়। আর জিউন ভয় পেয়ে মাকে কোলে নিয়ে বলে, তোমাকে কতবার বলেছি তুমি এরকম ভাঙা টুলে উঠবে না, আমার তাহলে কি হবে এক্ষুনি যদি পড়ে যেতে। এটা করে জিউনের মা বুঝতে পেরে যায় যে এটাই হচ্ছে ওদের মেয়ে। ওর বাবাকে বাইরে যেতে বলে। বড় বোন জিহে আর ওর বাবা বাইরে চলে যায়। এই মুহূর্তে জিউন আর ওর মায়ের মধ্যে কথোপকথন চলতে থাকে। মা বলে, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস, আমি ভাবতে পারিনি তোর সাথেও এমনটা ঘটেছে। তো তখন জিউন বলে, মা আমি তোমারই মেয়ে, তাই তোমার মতন হয়ে গেছি। এরপর ওর দিদি আর ওর বাবাকে বলে, বাবা তোমার একটুও কষ্ট হচ্ছে না, তুমি কি করে এই সমস্ত ঘটনা সুন্দরভাবে মেনে নিচ্ছে। তখন ওর বাবা বলে, আমি কিছুই করতাম না, খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতাম। এদিকে ওর মায়ের প্রচণ্ড গিল্টি ফিল হয়। ওর মা পুরো ব্যাপারটা ওর বাবাকে এসে জানায়, মানে ওর দাদুকে, জিউনের জিউনের দাদুকে বলে, যে ঘটনাগুলো আমাদের মধ্যে দিয়ে গেছে আজকে আমাদের মেয়ে জিউনেও সেই প্রবলেমটা ফেস করছে। এরপরে সুন্দর আকাশে তারা দেখা যায়, আর এদিকে উঞ্জের কাছাকাছি আসার আবারও এখানে চেষ্টা করে জিয়ংজা, খুব চিপকো হতে থাকে। এরপর হঠাৎই জিউনের কাছে ফোন আসে। জিউন এখানে উঞ্জেকে ফোন করে বলে, আমি আজকে এর আকাশে তারা দেখলাম, আমি একটা ডিসিশন নিয়েছি। তখন ও বলে যে হ্যাঁ বলো কি। তখন বলছে, ইনস্ট্যান্টলি কিছু করব না, শুধু একটা কথাই বলবো, আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক কি হয়। এটা শোনার পর জিউনের মনে যেন একটু সাহস আসে। এদিকে আমরা এখানে ক্যাফে মালিক মিঞ্জুকে দেখতে পাই। মিঞ্জু আবারও এখানে ইয়ংশকের সাথে দেখা করতে আসে। ইয়ংশক বারবার করে ক্ষমা চায় আর বলে, আমার দেরি হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। মিঞ্জু বলে, কি করে মাফ করি, দেখো আকাশে কি সুন্দর তারা, তাও তুমি দেখি দেরি করেছো। তারপর জিহেকে দেখি, জিহে এখানে চিপসের প্যাকেটে অনেকগুলো লটারি পায়, আর আকাশে তারার দিকে তাকিয়ে বলে, আমার মনের সব উইশ প্লিজ ফুলফিল করে দাও। পরের সিনে আমরা শিফট করি ক্যাফেতে, যেখানে আমরা দেখি মিনহিয়ক আর এখানে উঞ্জে গল্প করছে। ওরা এখানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। জিউন একটা কথা বলে, জানি না কি হবে, তবে জিহের আজকে একজন বন্ধুর বাবা মারা গেছে, ও কাজের পর সেখানেই যাবে। এরপর ওকে বলে যে আচ্ছা তোমার বাড়িতে কে আসছে, তখন ও বলে মিনহিয়ক আসছে, তাহলে আমাকে কিছু গোছগাছ করতে হবে। তাই ও নিজের ঘরের জিনিসপত্র সব লুকিয়ে দেয়, আর একটা ছেলের রুমে যা যা থাকে সেই জিনিসগুলো বের করে রাখে, কারণ ও বুঝতে পারে যদি কোনোভাবে মিনহিয়ক এখানে সন্দেহ করে। এরপর হঠাৎই মিনহিয়ক আর ওর সাথে উঞ্জেও চলে আসে। এখানে কোনো ক্রমে উঞ্জে একটা ছবি লুকিয়ে দেয়। মিনহিয়ক বলে, তোমার ঘরে এত পারফিউম কেন দিয়েছো।
এরপরও ওখানে গেস করে যখন এখানে জিউন মেয়ে রূপে থাকতো তখন উঞ্জে আসলে ওর জন্য ফুল নিয়ে আসতো, আর তারপর ওর চুপচাপ সোফায় বসে পড়তো, আর জিউন ওর জন্য অনেক ভালো মন্দ রান্না বান্না করতো। তো হঠাৎই পুরনো কথাগুলো এখানে উঞ্জের মনে পড়ে যায়। উঞ্জে এরপর ওরা তিনজনে মিলে একসাথে ড্রিঙ্ক করে আর খাবার দাবার খায় আর খুব মস্তি করে, বলে দারুণ হয়েছে সব রান্না বান্না, তুমি একা রান্না করেছো? তখনও বলে হ্যাঁ, তো কি হয়েছে। এরপর হঠাৎই ওইখানে আমরা দেখি যে ইউরি চলে আসে। ইউরিকে দেখে ও জড়িয়ে ধরে, যেটা দেখে মিনহকের একটু অড লাগে। তো পুরো ব্যাপারটা সামাল দেওয়ার জন্য উনজে কোনো অজুহাত খোঁজে, বলে যে আমরা হঠাৎ এখানে ইউনিকর্ন পেয়ে গেছি, তাই ও একটুখানি অন্যরকম। এরপর ব্লাইন্ড ডেটের কথা হয়, বলে যে তোমাদের দুজনের ব্লাইন্ড ডেটে দেখা হয়েছে না, কারণ সেই মুহূর্তে এখানে ইউরির একটু নেশা হয়ে গেছিল, তাই ইউরির মুখ ফসকে এই কথাগুলো বের হয়ে যায়। এদিকে জামার মধ্যে সস পড়ে যায় জিউনের, জামা চেঞ্জ করতে ও রুমে চলে যায়, আর খালি গা অবস্থায় ইউরির মুখে হাত দিলে ইউরি লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। ওদের দুজনকে এদিকে একসাথে ইউনজে দেখে নেয়, ভাবে যে অ্যাকচুয়ালি ওরা তো এখন মেল ফিমেল, তাহলে ওদের মধ্যে কি কিছু চলছে। এরপর মিনহিয়ককে দেখতে পায়। মিনহিয়ক বলে তুমি আমার জন্য 4 নম্বর ইউরি। অ্যাকচুয়ালি মিনহিয়ক প্লেবয় টাইপের একজন ছেলে ছিল, তো এটা দেখে ইউরির খুবই ইরিটেটিং লাগে। পরের সিনে ওরা রুমে ফিরে আসে। এরপর বলে অনেকটা রাত হচ্ছে, আমাদের উচিত যে যার বাড়ি যাওয়া। আর এরপর রুমের ভেতর ঢুকে গেলেই জিউনা ইউরিকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ইউনজের মাথায় আসে, আর বলে ওরা ছোটবেলার বন্ধু, ওরা কখনোই এরকমটা করতে পারে না। ছি ছি, আমি এসব কি ভাবছি। হঠাৎই সেই দিন জিউন কিছু একটা ফিল করে আর বলে তুমি শুয়ে পড়ো, কিন্তু জিউনকে এতটাই হ্যান্ডসাম ছিল ইউরি নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও কাছাকাছি এলে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। তারপর ওর মুখের কাছে এসে বলে তুমি কি ঘুমিয়ে গেছো, আমি তাহলে নিচে শুয়ে পড়বো। লজ্জায় ইউরি কোনো কথা বলে না। তারপরের সিনে আমরা জিহেকে দেখতে পাই, ওর বন্ধুর বাবা মারা গেছে, সেখানেই ও এসেছে। আজ হঠাৎ করে সেখানে ওর আবার ওই অংশকের সাথে দেখা হয়ে যায়। স্বাভাবিকভাবেই দুজন দুজনকে দেখে অবাক হয়। তারপর ফ্ল্যাশব্যাকে ওদের স্কুল লাইফের ঘটনা দেখানো হয়, যেখানে ইয়ংসিয়ক খুবই হ্যান্ডসাম একজন বয় ছিল, আর জিহে ওকে মনে মনে পছন্দ করতো। জিহে ওর দিকে হাঁ করে চেয়ে থাকতো, ইয়ংসিয়কও চেয়ে থাকতো। অ্যাকচুয়ালি ওদের দুজনের মধ্যে স্কুল লাইফে একটা কিউট রিলেশনশিপ ছিল, যেটা এই মুহূর্তে ওরা একে অপরকে মুখে বলে কিছু প্রকাশ করতে পারছে না। তারপর সবটা জানায়, আর পুরো ঘটনা এখানে জিহে এসে ইউরি আর জিউনের সামনে বলে। ওরা দুজনে জিহের পেছনে লাগতে থাকে, বলে তুমি আসল কাজের কাজই তো করে আসোনি, ইয়ংসিয়কের কি ফোন নাম্বার নিয়ে এসেছো, বা ওর কাছে কি এটা জেনেছো যে ওর এখন কারেন্টলি কোনো রিলেশনশিপ আছে কি না, বা ও বিয়ে করেছে কি না। এই প্রশ্নের উত্তর সত্যি জিহে দিতে পারে না, বলে তোমরা দুজন আমাকে পেছনে লাগছো, ঠিক আছে নেক্সট টাইম আমি অবশ্যই জেনে আসবো। এদিকে ইউরি তখন থেকে বারবার করে জিউনকে ইগনোর করতে থাকে। যখনই ইউরির কাছাকাছি জিউন চলে আসে ও লজ্জায় লাল হয়ে যায়, আর ওকে এই অবস্থায় দেখে জিহে বলে আমি বুঝতে পেরেছি তোমার গাল কেন লাল হয়েছে, তুমি নিজেকে দেখো। আর এটা দেখে ইউরি সত্যি নিজেকে নিজে ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা জিউনকে দেখি। জিউন এখানে একটা ফর্ম খুলে বসেছিল। তারপরের সিন আবারও শিফট করে এখানে এদের কলেজে। ইউনজে আর এখানে জিয়ংজা নিজেদের প্রজেক্ট ফাইনালি সাবমিট করে, আর যেটা দেখে ইউএসএর একটা বড় কলেজের পছন্দ এসে যায়। এরপর এখানে জিউন ইউনজের জন্য খাবার নিয়ে কলেজে হাজির হয়, আর সেখানে জিয়ংজা আর ইউনজেকে দেখে ও খারাপ ভাবে, মনে কষ্ট পেয়ে খাবারগুলো ফেরত নিয়ে চলেই যাচ্ছিল। কিন্তু জিউন টেনে ধরে বলে তুমি আমার পছন্দের খাবারগুলো নিয়ে চলে যাচ্ছ কেন, আমি এই খাবারগুলো খেতে খুবই ভালোবাসি। আসলে জিউনের এখানে জিয়ংজা আর ইউনজেকে দেখে মনে মনে কষ্ট হয়, মনে হয় সত্যি ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। সেদিন রেস্টুরেন্টে একটা সুন্দর পার্টি হয়, যে পার্টিটা অ্যাকচুয়ালি ইউনজের প্রফেসর থ্রো করেছিল, কিন্তু হঠাৎই সেখানে ইউনজের পেটে ব্যথা করতে শুরু করে, আর ও ওখানে অজ্ঞান হয়ে যায়। ফোনের লাইনে ও প্রান্তে তখন জিউন ছিল। জিউন সবটা শুনতে পেয়ে এখানে হসপিটালে চলে আসে, আর হসপিটালে জিয়ংজা ইউনজেকে ভর্তি করে। ইউনজের মা বাবাও চলে আসে। সকলে মিলে এখানে ভাবতে থাকে যে জিউনই হয়তো কিছু করেছে। তোর বাবা জিজ্ঞেস করে তুমি তো আগের দিনও পার্টি থেকে ওকে ড্রিঙ্ক অবস্থায় নিয়ে এসেছিলে, আজকেও কি তুমিই সঙ্গে ছিলে। পুরো বিষয়টাকে কোনো কিছু বলার আগে ওর মা বাবা ওকে ভুল বোঝে। আর এদিকে জিয়ংজা নতুন একটা নাটক শুরু করে। ও এমন একটা প্রিটেন্ড করে যেন ওই হচ্ছে ইউনজের গার্লফ্রেন্ড, আর ওর মা বাবা সেটা বিশ্বাস করতেও শুরু করে দেয়। সেটা দেখে জিউন রেগে যায়, বলে আমি ওর বন্ধু, আমি সব জানি, তুমি ওর গার্লফ্রেন্ড নও, তাহলে তুমি কেন ওর মা বাবার সাথে লাঞ্চে যাবে।
এটা দেখার পর জংজা বলে, তো কি হয়েছে, নাই হতে পারি, তো তুমি জানো ওর গার্লফ্রেন্ডকে? এটার উত্তর কেউ দিতে পারে না। হঠাৎই তখন ইউনজের জ্ঞান ফিরে আসে, আর ওদের সকলকে এভাবে হ্যাপি ফ্যামিলির মতন দেখে জিওনের একটা গিল্ট ফিল হয়। ও বাইরে চলে আসে, নিজে একাকী ফিল করে। ইউনজে সবটা বুঝতে পেরে জিওনের কাছে এসে ওকে আশ্বস্ত করে। তখন ইউন বলে, তুমি বাইরে কেন বেরিয়ে এলে, তোমার যে শরীর খারাপ? ইউনজে বলে, আমি তোমার কাঁধে একটু মাথা রেখে ঘুমাতে চাই, আর কিছু না হোক, তুমি তো আমার ভালো বন্ধু। এরপর সেখানে আবারও জিয়ংরা চলে আসে, আর ওকে হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জিউন নিজের স্কুলে গেছে, কারণ ও হয়তো আর স্কুল কন্টিনিউ করতে পারবে না, তাই স্কুলের লকার থেকে নিজের সমস্ত জিনিস বের করে নিয়ে চলে আসে। এরপর দেখি কলেজের ক্যাফেটেরিয়ায় ইউনজি আর জিয়ংজা একসাথে বসে কফি খাচ্ছে আর খুব হাসাহাসি করছে। ঠিক তখনই বলে, তোমার সবকিছুই ভালো লাগে আমার। আর ওখানে আবারও জিউন চলে আসে। স্কুলে ওদের দুজনকে একসাথে দেখে এবার প্রচণ্ড রেগে যায়, আর এরপর এইসব নিয়ে আলোচনা হতে থাকে। আর তখনও এখানে রেগে গজগজ করতে থাকে। একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওর গায়ের মধ্যে কফি চলে আসে, আর কফি নিজের গায়ে ছিটকে যায়। এখানে ইচ্ছা করে জংজা বলে, তুমি আমার শার্টটা ক্লিন করে দাও, যেটা দেখে জিউনের মাথা গরম হয়ে যায়। আর ওকে দেখে বলে, তোমার সাথে তোমাদের দুজনের কিছু একটা মিল আছে, যখনই কিছু হয় তোমরা দুজনে এরকম তাড়াতাড়ি চলে আসো কি করে? তখনও বলে, আমি একজন সুন্দরী মেয়ে, আমাকে দেখে ইউনজের ভালো লাগতেই পারে। জিউন বলে, না, ওর গার্লফ্রেন্ড আছে, তুমি ওকে কেন এরকমভাবে বিরক্ত করছো? এরপর রেস্টুরেন্টে তিনজন মিলে খেতে যায়, আর সেখানেও ইউনজোকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। দুজনে কম্পিটিশন করে ঝাল খাবার খেতে থাকে, কে কাকে হারাবে। আর এটা দেখে ইউনজে ভালোই বুঝতে পারে এরা দুজনে পাগলামো করছে। ঝালে এখানে কোঁকাতে থাকে, আর হঠাৎই এখানে ইউনজের ফিল হয় যে জিউন আবারও মেয়ে রূপে ফিরে এসেছে। ওকে দেখে ওর কিস করতে ইচ্ছা করে, আর বলে, আমি তোমায় কিস করতে চাই, কিন্তু এরকমটা তো সম্ভব নয়, তাই নিজেকে সামলিয়ে নেয়। এরপর জিয়ংজা চলে আসে। জিয়ংজা একটা ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিটা তখন ওই মুহূর্তে ওখানে পড়েছিল। এর পরের সিন আবারও ইয়ংসেওককে দেখা যায়। ইয়ংসেওককে ফোন করে এখানে মিনজু ডাকে, বলে, তোমাকে আমার কিছু একটা দেওয়ার আছে। আর তখন ওকে একটা ঘড়ি গিফট করে, আর বলে, তুমি সবসময় দেরি করে আসো, এরপর থেকে এই ঘড়ি তোমার সময় মেপে রাখবে। তুমি আমাকে সরি বলতে চাও তাই না, আমাকে অযথা সরি বলার দরকার নেই, বলে ওকে কিস করে নেয়। আর এটাতে ইয়ংসেওক প্রচুর প্রচুর ঘাবড়ে যায়। তারপরের সিন আমরা এখানে শিফট করি জিনহের কাছে। জিনহে এখানে যেখানে চাকরি করত, সেখানকার প্রাইম কাস্টমার ছিল মিনজু। ও অ্যাকচুয়ালি এখানে ম্যাচমেকার হিসাবে কাজ করত, মানে অ্যাকচুয়ালি বিয়ের ঘটক হিসাবে। তোদের কোম্পানি এরকমটাই করতো। তো এইসব নিয়ে ওর একজন বান্ধবী বলে, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমার প্রচুর বিরক্ত লাগছে, তো তোমার জন্য বেস্ট অফ লাক, ভালো করে কাজ করো। এরপর হঠাৎ করেও জিউনের সাথে কথা বলে। জিউন বলে, আচ্ছা তুমি একটা কথা বলো তো ইউন, যে তোমার সাথে কি জিউন ব্রেকআপ করতে চায়? তখনও বলে, হ্যাঁ, ওরকমই কিছু বলছিল, এই মুহূর্তে সঠিক বলতে পারবো না। এরপর জিউন ঘুমিয়ে পড়ে। একটা জিনিস যে ফিল করে, যে সত্যি জিউনের জন্য সব কিছু কিন্তু ইজি নয়। যেখানে ও একটা সাধারণ মেয়ে ছিল, তাই ও নিজের বোন ইউরির হেল্প নিতে চায়। ইউরিকে বলে, তোমাকে কেউ একজন পড়াতে আসবে, আর তোমাকে তার সাথে পড়তে হবে। এরপর জিউনকে সুজিয়ে গাছিয়ে এখানে ইউনজে নিজের বাড়িতে নিয়ে আসে প্রাইভেট টিউটার হিসাবে, মানে ওর বোনকে পড়াবে বলে। তোর মা বাবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। আর সত্যি সত্যি জিউন পড়াশোনায় ভালো ছিল, তাই ইউরিকে পড়াশোনায় হেল্প করবে বলে ঠিকও করে। এখানেও বলে যে ও নাকি মিলিটারিতে চাকরি করে। এ ধরনের মিথ্যে কথা ইউনজেই ওকে শিখিয়ে এনেছে। তাই ইউনজের শেখানো মিথ্যে কথাগুলি ওর মা বাবার সামনে বলে যে আমি মিলিটারিতে চাকরি করতাম আর এখানে এখানে পোস্টিং ছিল। এটা নিয়ে পরে ওদের মধ্যে হাসাহাসি হয়। তারপরের সিনে দেখি ইউরি প্রচুর ড্রিঙ্ক করেছে, আর ও নেশায় আতুর হয়ে রয়েছে, তাই ওদের দুজনে মিলে ওখানে ইউরিকে আনতে যায়। আর ইউরি বলে, আমি জানি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তোমরাও তো এরকমটাই ভাবো তাই না? আচ্ছা, তোমরা দুজনে এত ভালো রিলেশনশিপ কি করে গড়লে? এর পরের সিন আবারও আমরা ক্যাফেতে দেখি। ক্যাফেতে একটা ঘটনা ঘটে ইউরির সাথে। ইউরি এখানে ব্লাইন্ড ডেট করতে গেছিল, কিন্তু একজন টাকলা বয়স্ক লোক চলে আসে। আসলে ইউরির একজন সিনিয়র রাইটার দিদি ছিল, সে এইসবগুলো করার ওকে প্ল্যান দিয়েছে। আর ইউরি এটাতেই ফ্রাস্ট্রেটেড হয়ে আজকে ড্রিঙ্ক করতে শুরু করেছে। আর ঠিক পর মুহূর্তেই এখানে জিউনের কাছে মেসেজ আসে। জিউন বলে যে একটা ঘটনা ঘটেছে, তাই ওকে বাড়ি দিয়ে আসতে হবে। যতই হোক, ও আমার ভালো একজন বন্ধু। এরপর জিউনকে ও শুইয়ে জামা কাপড় চেঞ্জ করতে যায়, কিন্তু হঠাৎই ওর মনে হয় যে না, ও একজন ছেলে, এটা করা ঠিক হবে না। ইউনজো বুঝতে পারে যে জিউনের জন্য এগুলো করা কোনোভাবেই সম্ভব নয়।
এদিকে ইউরি বলে, আচ্ছা ইউনজে, তুমি যদি ওকে নিতে না চাও, তোমাকে একটা কথা বলবো, চিউন যদি এরকম ছেলে রূপে থাকে, আমি ওর সাথে ডেট করতে চাই, তোমার কোনো আপত্তি নেই তো? ইউনজে এই কথাটা শুনে মনে মনে খুব দুঃখ পায়, কিন্তু কাউকে কিছুই বলে না। তারপরের দিন সকাল হয়ে যায়। এখানে ইউরির ঘুম ভাঙে। ইউরি ঘুম থেকে উঠে মনে করে যায়, তারপরও নিজেই নিজেতে লজ্জা পায়। জিউন ব্যাপারটা খুব ক্যাজুয়ালি থাকার চেষ্টা করে, কিন্তু ইউরির ভেতরে ভেতরে একটা অদ্ভুত লজ্জা কাজ করছিল। তাই ও বলে যে, তুমি কি ভাবছো? তার পরের সিনে ও স্কুলের ঘটনাটা বলে দেয়। বলে, স্কুলে একটা রাইটিং কম্পিটিশন হয়েছিল, যে কম্পিটিশনে তুই আর আমি দুজনেই পার্টিসিপেট করেছিলাম, কিন্তু সৌভাগ্যবশত তুই জিতে যাস আর আমি চান্স পাই না। তখন ইউরি বলে, হ্যাঁ, তো সৌভাগ্যবশত হলেও তো আমি জিতেছিলাম, তুই আবারও কেন সেরকম কিছু চেষ্টা করছিস না? তারপর জিউনকে দেখা যায়। জিউন এখানে নিজের পুরনো ডায়েরিগুলো দেখতে থাকে, আর এটা দেখার পর ও বুঝতে পারে যে ইউরি প্রচুর থ্যাঙ্কফুল ওই ঘটনাটার জন্য, কারণ কোনো একদিন এই রাইটিং জগতে আসা শুধুমাত্র জিউনের জন্য। তার পরের সিনে আমরা ইউনজেকে দেখতে পাই। ইউনজে এখানে হ্যালুজিনেট করে যে ওর গার্লফ্রেন্ড আবারও মেয়ে রূপে দেখা করতে এসেছে। আর ঠিক তখনই মিনহিয়ক চলে আসে। মিনহিয়ক বলে, তুমি কিছু কি খুঁজে বেড়াচ্ছ? তারপর ওখানে জিউনও হাজির হয়। জিউনকে সামনে থেকে দেখে বলে, চলো আমি তোমাকে হেল্প করব ওর রিভেঞ্জ নেওয়ার জন্য, এরকমটা কেন হলো? এরপর ওর দিদির সামনে ইচ্ছা করে হট রূপে যায়, কারণ এখানে ইউরিকে ফাঁসানো হয়েছিল। ওর যে সিনিয়র দিদি ছিল তার আজকে বার্থডে ছিল। ওই রাইটার দিদি নিজের বার্থডেতে ইনভাইট করেছিল ইউরিকে, আর বলেছিল সঙ্গে করে তোর বয়ফ্রেন্ডকেও আনবি। ওখানে ওই কাকু টাইপ লোকটা চলে আসে, আর ইউরি এটা দেখে প্রচণ্ড বিরক্ত হয়। বলে, আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই না। কিন্তু রাইটার দিদি ওকে জোর করে, বলে, এই ছেলেটা খুব ভালো ভালো একজন পশু চিকিৎসক, তো তুই কেন এরকম করছিস? প্রচুর ভালো, ফিনান্সিয়ালি স্টেবল। আর ঠিক তখন ওখানে জিউন হাজির হয়। জিউন এখানে ইউরির বয়ফ্রেন্ড হিসাবে হাজির হয়, আর এই কাজটা করার জন্য অবশ্যই ওই ইউনজে আরও নিজের দিদি জিহের হেল্প নিয়েছিল, পারমিশনও নিয়েছিল। এদিকে ইউনজের মনে মনে একটা খারাপ লাগা কাজ করে। ও বলে, আমি তোমায় খুব মিস করছি, তুমি কবে ফিরে আসবে? বারবার করে ও এখানে জিউনকে হ্যালুজিনেট করে, কারণ এই মুহূর্তে জিয়ংজা জিউনের মতন হেয়ার কাট করে ওর চোখের সামনে হাজির হয়েছে। এদিকে ইউরির বয়ফ্রেন্ড সেজে জিউন তো ফাটিয়ে দিয়েছে। ওর দিদি অবাক হয়ে যায় যে এত হ্যান্ডসাম ছেলে ইউরি কি করে পেল। ইউরিও খানিকটা এখানে অস্বস্তি ফিল করে। আর ঠিক তখনই ওর দিদি ইচ্ছা করে কালো মুখ ধোতা মুখ ভোতা হয়ে যায়, বলে, কিছু একটা ঘোটালা আছে। এরপর ইউরি বলে, এত কথা বলার দরকার ছিল না, আমি কোনোদিন কাউকে ডেট করিনি। এত এত কথা বলতে গেলে আমার দিদি কিন্তু আমাকে সন্দেহ করতে পারে। তুমি সাবধানে থাকো, আর তোমাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জন্য তোমাকে এই ধরনের উদ্ভট কাজকর্ম করতে হচ্ছে। পরের সিন শিফট হয় জিয়ংজার কাছে। জিয়ংজা হাসতে হাসতে ইউনজের সাথে এমন একটা বিহেভিয়ার করে যেন এখানে ইউনজা কনফিউজড হয়ে যায়। ওর মতন হেয়ার কাট, ওর মতন একই রকম দেখতে। সেদিন জিউন ওর সাথে দেখা করতে আসে, দূর থেকে পুরো ঘটনাটাও দেখে, কিন্তু ওকে কেউ খেয়াল করে না। ও এটা দেখে নিজে মনে মনে কষ্ট পায় যে কেন এতটা খুশি ইউনজে ইয়ংজার সাথে। আসলে ও ওকে মন থেকে খুশি করতে পারছে না। সেদিনের ঘটনার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এখানে জিয়ংজা দেখে নিয়েছিল যে জিয়নকে, মানে ওর গার্লফ্রেন্ডকে কীরকম দেখতে ছিল বা তার হেয়ার কাটও কেমন ছিল। তো সেদিন ওরা একটা ফটো ল্যাবে গিয়ে ছবি তুলেছিল, যেখানে ওদের দুজনের স্বপ্ন ছিল যে কোনো একদিন ওরা খুব ভালো মতন ডেট করবে, আর সেই দিনটার ছবি মেমোরিয়াল হিসেবে রেখে দেবে। তো এইরকমই একটা দিনের ছবি ওদের কাছে ছিল। এরপর জিউন দুয়ে দুয়ে চার করে। সমস্ত কিছু ঘটনাও একের পর এক মেলাতে মেলাতে এটা ফিল করে যে জিয়ংজা ইচ্ছা করে সিডিউস করার চেষ্টা করছে ইউনজাকে। ইউনজোর প্রতি ইন্টারেস্টেড না থাকলেও জিয়ংজা বারবার ছিপকুর মতো ওর পেছন পেছন ঘুরছে। এরপর মিনহিউক বুঝতে পারে এটাও, যে এখানে এর প্রতি ইউনজের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু জিয়ংজাও হার মানবার মেয়ে নয়। তারপর বলে যে আমি নিজেকে স্টপ করতে পারছি না। এরপর একটা ভিডিও দেখায়, যেখানে এটা দেখানো হয় যে ইউরির বয়ফ্রেন্ড হচ্ছে এখানে জিউন, আর এটা দেখিয়ে ইউনজেকেও কিছু একটা জেলাস ফিল করাবার চেষ্টা করে। তারপর সমস্ত ঘটনাটা মেলাবার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই ইউনজের বোন এখানে, ইউনা, ওর বোনের প্রেমে পড়ে গেছে আর ওকে ভালোবাসার কথা বলছে। উনা বলে যে, তোমাকে আমি পছন্দ করি, কিন্তু তোমার সাথে আমার দাদার কোনো রিলেশন আছে, তাই না? তো এটা শোনার পর ও একটু ঘাবড়ে যায়, বলে, না সেরকম কিছু নয়। তার পরের সিনে ইউরির জন্য প্রচুর রান্নাবান্না করে এখানে জিউন নিয়ে আসে, আর বলে, সব কিছু আমি ঠিক সামলে নেবো। জিউন তখন একটা কথাই বলে, তোমার আমার জন্য এসব করার দরকার নেই,
তারপরও নিজে অস্বস্তি ফিল করে বাইরে চলে যায়। এরপর ওকে বলে, আমি আসলে বুঝতে পারিনি তুমি এই ঘটনাটায় এতটা অস্বস্তি ফিল করছো। তার পরের সিন এখানে মাথা খারাপ হয়ে যায় ইউনজের, কারণ ওই ছবিগুলো দেখে ভাবছিল যে হয়তো জীবনের সাথে ইউরি সত্যিই খুব ক্লোজনেস বাড়ছে। তাই জন্য এই ঘটনাটা পুরো বলে। আর এও বলে, আমি তোমার জন্য অনেক খাবার দাবার এনেছি, তুমিই বা এত খাবার দাবার এনেছো কেন? এরপর ইউনজে নিজের মনের সন্দেহর কথাটা জিউনের কাছে খুলে বলতে পারে না, শুধু বলে, জানি না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করলো। আর জিয়ংজা একটা কথাই জিজ্ঞেস করে যে জিয়ংজাকে তোমার কি পছন্দ? ও কোনো উত্তর দেয় না। পরের সিন শিফট করে এখানে জিউনের এখানে ছবির কাছে। তো জিউনের ছবি দেখি ওর মা বাবার সেলনে এখানে ওরই মতন হেয়ার কাট করে দিতে বলে, কারণ রাতারাতি ওই একটা ছবিতেই জিওন বেশ পপুলার হয়ে গেছিল। তাই ও যেখানেই যাচ্ছিল তাই সেখানেই লোকেরা ওর ছবি তুলছিল, কারণ ইউরি এখানে খুব ভালো পপুলার একজন রাইটার ছিল। ইউরি বুঝতে পারে ঘটনাটা কোন দিকে যেতে পারে, তাই এরপর ওরা সবাই মিলে একটা প্ল্যান বানায়, যেখানে ওর দিদি ওর এখানে বই পাবলিশের দিন ওকে বলে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে হবে। আর ওরা দুজনে এখানে ডেটিংয়ের কিছু ছবি ইচ্ছা করে তোলে আর সেগুলো পোস্ট করে। কিন্তু এই পুরো ঘটনাটা দূর থেকে দেখে ইউনজার খুবই খারাপ লাগে, কিন্তু ওর করারও কিছু ছিল না। তার পরের সিনে জিহেকে দেখি, ও এখানে সিভিল সার্ভেন্টের এক্সামের এখানে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করলে ওর বস ওকে বকাবকি করে। তারপরের সিনে মিঞ্জুর কাছে এসে ইয়ংসেওক বলে, আজকেও আমার দেরি হয়ে গেছে, তবে আমাকে আর 5 মিনিট সময় দাও, আমি একটু আসছি। তখনই ওর ফোনে একটা মেসেজ আসে যে ওর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই মেসেজটা এখানে মিঞ্জুও দেখে নেয়। মিঞ্জে পুরোটা বুঝতে পেরে যায় যে কিছু একটা ঘটেছে, কারণ ওর বাবা অসুস্থ আর বাবা মারা যাওয়ার আগে নিজের ছেলের বউকে নিজের চোখের সামনে দেখে যেতে চায়। তো প্রথমে মিঞ্জু যখন এখানে ছেলের বউ রূপে হাজির হয় ইয়ংসেওকের, তখন ওর বাবা ভুল ভাবে যে ও হয়তো কোনো এখানে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হবে, কিন্তু সেরকমটা নয়। এরপর খুব আনন্দ সহকারে ইয়ংসেওকের মার বাবা মিঞ্জুকে মেনে নেয়। মিঞ্জু এখানে পুরোটাই কিন্তু অ্যাক্টিং করছিল, কারণ ওর আর ইয়ংসেওকের মধ্যে রিলেশন অত দূরও যায়নি, আর ওরা বিয়ে করার মতন সিচুয়েশনে তো একদমই নেই। পরের সিনে ইউনজেকে দেখি, ইউনজের সাথে এখানে যে ক্লোজনেস বাড়ানোর চেষ্টা করে, এখানে জিউনকে যে ওর বোন পছন্দ করে সেগুলোই বলে যে আমার মা যাই ভাবুক না কেন, আমি জানি তুমি আর আমার ভাই দুজনকে ভালোবাসো আর তোমাদের দুজনের মধ্যে কিছু একটা আছে। জিউন বলে, তুমি চুপ করো, আমি একজন মেয়ে, তোমাকে যেই কথাগুলো আমি বলছি তুমি এগুলো কাউকে বলো না। তার পরের সিনে আমরা মিনহিয়ককে দেখি। মিনহিয়ক এদিকে কিন্তু ইউরির রাইটিংয়ের প্রচুর বড় ফ্যান ছিল। ইউরির রাইটিং সকলেই ভালোবাসত, যেখানে ইউনা থেকে শুরু করে মিনহিয়ক, জিউন, ইউনজা সকলেই হাজির হয় ওর বই প্রকাশের দিনে। আর বিশেষত ইউনজা এখানে নিজের বোন ইউনাকে দেখে আরও বেশি অবাক হয়ে যায়। তার পরের সিনেই আমরা এখানে ইউরির দিদিকে দেখতে পাই। ওই দিদিটা এখানে ওর বয়ফ্রেন্ড জিউনকে দেখে বলে, আরে তুমি ইউরির বয়ফ্রেন্ড না? এই এই সবাই এদিকে এসো, এই হচ্ছে আমাদের উঠতি রাইটার ইউরির বয়ফ্রেন্ড। তো ওরা হচ্ছে নিউলি কাপল, ওদের দুজনকে একসাথে ছবি তোলা হোক। আর সঙ্গে সঙ্গে প্রত্যেকে ওদের ছবি তুলতে শুরু করে। এরপর এটাও বলে ওদের দুজনকে কিস করতে হবে। আর ইউরি টেনে ধরে জিউনকে কিসও করে নেয়, কারণ ওখান থেকে বাঁচার কোনো পথ ছিল না। এটা দেখার পর জিউনের আর বলার কিছু থাকে না, কিন্তু ইউনজে অবাক হয়ে যায় আর ঘাবড়ে ওঠে। এদিকে এই সমস্ত ছবি সবাই দেখতে পাচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়া। তারপরের সিনে জিহেকে দেখতে পাই, ও একটা রেস্টুরেন্টে যায়। এই রেস্টুরেন্টে ইয়ংসিয়ক প্রায় দিনই খেতে আসতো, তাই ও ইয়ংসিয়কের জন্য এখানে ওয়েট করতে থাকে। ইয়ংসিয়ক এই পুরনো লাইব্রেরিটাই পড়াশোনা করত, কিন্তু এই মুহূর্তে নিজের পড়ায়ও কনসেন্ট্রেট করতে পারে না। জিহে ওই রেস্টুরেন্ট থেকে ইয়ংসিয়কের ঠিকানা পেয়ে ওর সাথে দেখা করতে আসে, কিন্তু ওকে বলে না যে তোমার সাথে দেখা করতে এসেছি, শুধু বলে যে তোমার খোঁজ পেলাম, তুমি এখানেই পড়ো বুঝি, তুমি এখানেই থাকো, তো তোমার ফোন নাম্বার নেওয়া হয়নি, আচ্ছা তোমার পুরনো কথাগুলো মনে আছে? ইয়ংসিয়ক বলে, হ্যাঁ তুমি খুবই হাসাতে, সেগুলো কেন মনে থাকবে না। এরপর এখানে এটা জিহে বুঝতে পারে যে ওর টাইম ওয়েস্ট করা হচ্ছে, কারণ ও একজন স্টুডেন্ট, তাই ওকে একটা সিগারেটের প্যাকেট দিয়ে সেটাতে লিখেও যায় যে তুমি বেশি খেও না, চলে যায়। এরপরের সিনে মিনহককে দেখি। মিনহক দূর থেকে দেখে ইউরি প্রচুর ড্রিঙ্ক করছে, কারণ ইউরি একটা অস্বস্তিকর সিচুয়েশনে পড়ে গেছে। এখানে একদিকে ওর বেস্ট ফ্রেন্ড একটা ছেলেতে পরিণত হয়েছে, আর সেই ছেলেটাকে ওকে বয়ফ্রেন্ড হিসাবে সকলের সামনে আনতে হচ্ছে, সেটাই ওর জন্য অস্বস্তিকর সিচুয়েশন।
এর পরের সিনে ইউনজে বাড়ি ফিরে আসে। ইউনজেকে বলে বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, বাবার জিনিসপত্র মা সব ঘর থেকে ছুঁড়ে বের করে দিয়েছে। কারণ কি না, ওর বাবা জুয়া খেলেছে আর তাতে হেরে গেছে, তাই নিজের টাকা এভাবে নষ্ট করার কারণে ওর বাবাকে ওর মা ঝগড়া করে বের করেছে। আর ওর বাবা ওখানে মোবাইলে মেসেজ করে লিখে দেয় বইয়ের কোন কোন পাতায় কত কত টাকা আছে, টাকাগুলো নিয়ে চলে আয়, আজ রাতে আমি হোটেলেই থাকবো। ইউনজে বুঝতে পারে না মা বাবার ঝামেলাও কি করে মেটাবে। এদিকে মিনহকের সাথে ইউরি ক্লোজ হয়ে যায়। মিনহক বলে তোমাকে দেখে আমার খুবই ইনোসেন্ট মনে হয়, সত্যি কথা বলো তো, তুমি আমার বন্ধু হতে চাও না? আর তুমি আজকে ড্রিঙ্ক কিবা করেছো কেন? এরপর ও ওকে কিস করে নেয়। ইউরি বলে আরে আমার ওটা প্রথম কিস ছিল, তুমি আমাকে কিস করলে কেন, বলে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আর ঠিক তখনই রাস্তার পাশ থেকে ওরা ইউনজেকে যেতে দেখে। ইউনজেকে ইউরি একটা হোটেলে ঢুকতে দেখে প্রচুর সন্দেহ করে। এরপর জিউন ওর মাকে বলে মা তোমার কাছে একটা রিকোয়েস্ট করব। মা বলে কি? বলে আমি এখানে তোমার এই হেয়ার কাট এইসব পার্লারের কাজ শিখতে চাই। আর ঠিক তখনই ইউরির ফোনটা যায় জিউনের কাছে। জিউন ছুটতে ছুটতেই হোটেলে আসে। দূর থেকে ওরা দুজন তিনজনে মিলেই দেখে যে ইউনজে হোটেল থেকে বের হচ্ছে। ইউরি ছুটে গিয়ে বলে তুমি কোন মেয়ের সাথে ছিলে? জিউনকে দেখেও ওরা অবাক হয়ে যায়, বলে আমি টাইম দেখেছি, তুমি প্রায় 6-7 মিনিট পর বেরোলে, তুমি কি করছিলে? জিউন এরপর কাঁদতে শুরু করে। এটা দেখে ইউনজে বলে ঠিক আছে চলো আমি তোমাকে প্রুফ দিচ্ছি, বলে দরজা ঠকঠক করে। তখন একজন অচেনা লোক বেরিয়ে আসে রুম থেকে, তার পাশের রুমে ঠকঠক করে, বলে এখানে আমার বাবা আছে। আর সৌভাগ্যবশত তোর বাবা রুম থেকে বেরিয়ে আসে, বলে বাবা তোমাকে কতক্ষণ দেখিনি, বলে আদর করতে থাকে। বেচারি ইউরি এরপর লজ্জা পেয়ে যায়, কারণ নিজের বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ব্রেকআপও একটু হলেই ঘটিয়ে দিচ্ছিল। এরপর এখানে জিউনও ক্ষমা চেয়ে নেয়। ইউনজে বলে তুমি আমাকে এতটা খারাপ ভাবো? জিউন বলে সেরকম কিছু নয়, একটা কথা বলো তো, তোমার জুনিয়র ওই মেয়েটা জিয়ংজা, ও কি তোমাকে পছন্দ করে, তোমাকে কাছাকাছি আসার চেষ্টা করছে? এটা দেখে ইউনজে বলে আমারও তো সেদিন তোমাকে দেখে খুব জেলাস ফিল হয়েছিল, যেদিন তুমি ইউরেকে কিস করেছিলে। চাই ওকে সব সিলি ব্যাপার না ভাবাই ভালো। তারপরের সিনে ইউনজে দেখতে পায় ওর বাবা অদ্ভুত রকম সেজে গুজে ওর মায়ের সামনে এসেছে আর অদ্ভুত রকমভাবে ডান্স করতে শুরু করে, যেটা দেখেও ওর মা ওর বাবার সাথে ডান্স করতে শুরু করে আর ওদের দুজনের ঝগড়া মিটে যায়। আর এই ঘটনা থেকে প্ল্যান আসে এখানে ইউনজের মাথায়, তাই ও জিওনের সামনে ওর বাবার মতনই ওরকম সেজে ডান্স করার চেষ্টা করে। আর যেটা দেখে সত্যি সত্যি জিওনেরও প্রচুর হাসি পেয়ে যায় আর ওরা দুজনেই অদ্ভুতভাবে ডান্স করতে শুরু করে। তারপর ওরা ডান্স করতে করতে নিজেদের মধ্যে মত্ত হয়ে যায়। ঠিক তখনই একটা গাড়ি এসে সামনে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে জিয়ংজা বেরিয়ে আসে আর জিয়ংজা জানায় আমি তোমাদের এই ফ্ল্যাটে শিফট করছি, 202 নাম্বার রুমে। এটা শোনার পর জিউন অবাক হয়ে যায়, সাথে ইউনজাও, কারণ জিওন ওই একই রুমে থাকতো। জিওনের পর ঘাবড়ে যায়, ড্রাইভারকে চলে যেতে বলে। আর জিয়ংজা বলে তোমরা দুজনে আমাকে আমার রুম গোছাতে হেল্প করো। তোর সমস্ত কাজেই ইচ্ছা করে ইউনজেকে কাছে টানার চেষ্টা করে আর জিউন সবকিছু থেকে ইউনজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যেন কোনোভাবেই জিয়ংজার কাছাকাছি যেতে না পারে। এটা জিয়ংজা বুঝতে পারে না। আর জিউন এটা বুঝতে পারে যে এই আপদটা কেন এখানে এসেছে। এরপর কোনো কাজ যখনই ইউনজেকে সঁপে দেয় জিয়ংজা, তখন সেটা কেড়ে জিউন করে দেয়, কারণ ও চায় না ওর বয়ফ্রেন্ডকে কোনোভাবেই আবারও সিডিউস করুক জিয়ংজা। তারপরও কটমট করে তাকিয়ে থাকে ইউনজের দিকে। এরপর নিজের জামা খুলে অদ্ভুত রকম অ্যাটিটিউড করতে থাকে জিয়ংজা, যেটা দেখে জিউন প্রচুর রেগে যায় আর ওর দিকে কটমট করে তাকিয়ে থাকে। তারপর বলে তোমার কাজ নিশ্চয়ই হয়ে গেছে, তোমার ঘরও শিফট হয়ে গেছে। তারপর বলে আমি আসছি। এর পরের সিনে ইউরিকে দেখি। ইউরি ঘুম থেকে উঠে ওর মনে পড়ে যায় আগের দিন রাত্রিরে ও ড্রিঙ্ক করেছিল যখন মিনহক ওকে জোর করে কিস করেছে। আর এই ঘটনাটা মনে পড়ার পরও অস্বস্তি ফিল করে। এদিকে মিনহকের কাছে এসে মিনজু এই ঘটনাগুলো দেখায় আর বলে তোমাকে কেউ একটা স্টক করছে, তোমাদের কিসিং ছবি। তারপরে এখানে দেখি মিনজুর সাথে দেখা করার জন্য ইয়ংসেওকের মা এসেছে আর ওর জন্য জুসও নিয়ে এসেছে। মিনজু কিন্তু ইয়ংসেওকের মায়ের সাথে খুবই নর্মালভাবে দেখা করে আর কথাও বলে যে তুমি এখানে কেন এসেছেন আপনি এত কষ্ট করে। তো ইয়ংসেওকের মা বলে তুমি আমার ছেলের বউ হতে যাচ্ছ, তাই তোমাকে হেলদি খাবার দিতে এসেছি। এরপর জিয়ংজা জানলার পর্দা টর্দা লাগায় আর ঠিক তখনই একটা বই খুঁজে পায়, যে বইটার মধ্যে জিউন আর ইউনজের পুরনো ছবি ছিল। ছবিটা দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায়। এদিকে জিওনের সাথে সাথে ইউনজেকেও প্রচুর খাটাখাটনি করতে হয়। এখানে জিয়ংজার উনজের ছবিগুলো ওরা দুজনে খুঁজে পায়, যেখানে ডায়েরিতে ওই ছবিটা ছিল।
হঠাৎই জিউনের মাথায় আসে, আচ্ছা তাহলে জিয়ংরা সেদিন ওর মতন ফলস চুল লাগিয়ে গেছিল, যাতে করে ইউনজি ওকে দেখে জিওন ভাবে আর ওর কাছাকাছি চলে আসে। এর পরের সিনেও বাবাকে দেখতে পায়। বাবা সোফায় শুয়ে রয়েছে। বাবাকে বলে, তুমি এখানে কেন শুয়ে? ওর বাবা বলে, আমি ত্যাগ স্বীকার করছি, যাতে আমাকে এই অবস্থায় দেখে তোর মায়ের মনে মায়া মায়া হয় আর আমাকে ক্ষমা করে দেয়। এই ঘটনা দেখে ইউনজের হাসি পায় আর মনে মনে একটা ইন্সপিরেশনও পায়, কারণ ওর ভালোবাসার মানুষের সাথেও সেম এক রকমের প্রবলেম ওর চলছে। এরপর পুরনো ছবিগুলো দেখতে দেখতে বলে, সত্যি জিউন, আমি তোমাকে প্রচুর মিস করছি। জানি না কবে আমরা আমাদের ওই স্বপ্নের বাড়িটায় যাব আর একসাথে টাইম স্পেন্ড করব। ওরা একদা নিজেদের পছন্দের জায়গায় গেছিল আর সেখানে বইয়ে গল্পে পড়তে পড়তে নিজেদের ছবি ক্লিক করে। পুরনো ছবিগুলো দেখতে দেখতে ওরা একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করতে শুরু করে। আর ঠিক তখনই ও ফিল করে, আচ্ছা জিউন কি তাহলে চিরকালের জন্য ওর থেকে দূরে চলে যাবে? কি হবে ও যদি কোনোদিনই আর না মেয়েরূপে ফিরে আসে? পরের দিন সকাল হতেই জিয়ংজা আসে ডাস্টবিনে জিনিসপত্র ফেলতে। আর ঠিক তখনই বলে, তোমাকে আর কাউকে একটা যেন একই রকম দেখতে। তোমার এত নিট ক্লিন এত সুন্দর রূপ কি করে হলো? তুমি হচ্ছ আসলে কিউট একজন কুকুরছানা, কিন্তু ইউনজি আমার জন্য পারফেক্ট। এই কথাটা শুনে রেগে মেগে জিউন ওখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই যে জিয়ংজাকে একটা স্কুলের ছেলে ভালোবাসতো আর ওকে বারবার করে দেখা করার চেষ্টা করে, কিন্তু জিয়ংজা বলে, আমি তোমাকে পছন্দ করি না। তখন ওর জন্মদিন হওয়ার কারণে জিয়ংজা ওকে টুপিটা গিফট করে শুধু জাস্ট চলে আসে। তারপরের সিন শিফট করে জিওনের মায়ের সাথে। জিওনের এখানে যোগা প্র্যাকটিস করছিল। ওর মা বলে, নিজের মনকে শান্ত রাখাটাই হচ্ছে আসল ব্যাপার, তুই এখানে ভালো করে যোগা প্র্যাকটিস কর। আর জিওন এখানে মায়ের কথা মতন যোগা প্র্যাকটিস করে। ওর মা যাওয়ার আগে একটা কথাই বলে, যে আমরা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি পার্সন, জানি ভয় একটা তো কাজ থাকেই, তবুও যদি কোনো দরকার হয় আমাকে ডাকিস, সব সময় চলে আসবো। জিউনের মনেও সেম ভয়টা কাজ করছিল। ঠিক তখনই ওর একজন পাবলিশারের সাথে দেখা হয়। এই পাবলিশার দিদির সাথে ওর আগেও দেখা হয়েছিল। এই পাবলিশার দিদি বলে যে ইউরি যে বইটা লিখেছে ক্রিস্টাল শুজ বলে, সেই বইটা খুব পপুলার হয়েছে। তুমিও কি এরকম কোনো বই লিখতে চাও? তুমি চাইলে আমার কাছে ওই বইগুলো দিতে পারো। সব খারাপের মধ্যে জীবন একটা আশার আলো দেখতে পায় আর বলে, থ্যাংক ইউ টিম লিডার, বলে চলে যায়। এর পরের সিন আমরা একটা ড্রামাতে দেখি, যেখানে জিয়ংজা অভিনয় করছিল, ছোট্ট একটা রোল প্লেইং ছিল আর জিউনকে ওর বয়ফ্রেন্ড বানিয়েছে, মানে ইয়াং মাস্টার। তো এরপর ওরা দুজনে ড্রামা করতে থাকে। এই ড্রামাতে ওদের অভিনয় করতেই হতো। তো কোনো ছেলে পাচ্ছিল না দেখে জিয়ংজা ফোন করে জিউনকেই ডেকে এনেছে। জিউন বলে, আমাকে কেন ডেকে এনেছো? জিয়ংজা বলে, তুমি হ্যান্ডসাম আর একটু মডেল টাইপের, তাই তোমাকে ডেকেছি। এরপর বলো, তাহলে তুমি কি চাইছো আমি উনজেকে ডাকি? এই কথার কোনো উত্তর দেয় না। বলে, হ্যাঁ ইউনজেকে তো আমি ফোন করে ডেকেছি আমাদের ড্রামা দেখার জন্য। ইউনজে আসছে শুনে জিউন ওখান থেকে ছুটে পালিয়ে যায়। আর ওদের মনে পড়ে যায় যে কোনো এককালে জিউনও এই রকম ড্রেস পরে রোম্যান্টিক সিনে ছবি তোলার একটা আবদার রেখেছিল। আর হঠাৎই ওখানে জিয়ংজার সাথে ইউনজেকে অভিনয় করতে হয়। আর হঠাৎই একটা সিন আসে যেখানে ওদের দুজনকে কিস করতে হবে, কিন্তু এই কিস করার সিনটা আসার আগেই জিউন এখানে ইউনজে আর জিয়ংজাকে সরিয়ে দেয়। বলে, এই তুমি এখানে কি করছো? এবার দর্শকের সামনে একটা হিউমিলেটিং সিচুয়েশন চলে আসে। তো এখানে জিয়ংজা বলে, তুমি নাটক করো যে তুমি ওকে মেরে ফেলো, তাহলে আমাদের দুজনের মিল হয়ে যাবে। গল্পে জাস্ট এই অ্যাক্টিংটাই করতে হয়। আর ওকে মারে আর এমন একটা ভান করে, ইউনজেকে ইশারায় বলে, তুমি মরে যাও, তাহলে আমরা এখানে অ্যাক্টিংয়ে জিতে যাব। তার পরের সিনে আমরা জিএকে দেখতে পাই। জিএ এই রেস্টুরেন্টে ওই বয়স্ক ঠাকুমার হাতেটাতে কাজ করে দেয়, শুধুমাত্র ইয়ংসিয়কের খোঁজ নেওয়ার জন্য। ওই বয়স্ক মানুষটা বলে, তুমি এখানে কেন কাজ করছো? পড়াশোনা করবে? তুমি ইয়ংসিয়কের খোঁজ করছো? কিন্তু ইয়ংসিয়ক তো অনেক দিন আসেনি। ও খাবার যখন খেতে আসে, আসে 2-3 দিন, কিন্তু 2-3 দিন আসেও নি। এরপর লাইব্রেরিতে গিয়ে ওই ইয়ংসিয়কের জন্য ওয়েট করতে থাকে। ইয়ংসিয়ক ওখানে চলে আসে। আর ওই বয়স্ক ঠাকুমা বলে, কোনো পুরুষ মানুষকে মিথ্যে কথা মানে নিজের অসুস্থতার কথা বললে ওরা কিন্তু সহজেই দুর্বলতা হয়ে যায়। তাই জিহে মিথ্যে করে বলে, আমার পা ভেঙে গেছে। আর এই কথাটা শুনে ইয়ংসিয়ক ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিজে হাত ধরে নিয়ে আসে। এরপর বাস স্টপেজ অবধি ওকে এনে বলে, তুমি যাও, আমার পড়ার দেরি হচ্ছে। যখনই এখানে জিহে যেতে যাবে, তারপর ইয়ংসিয়ক আবারও চলে আসে, বলে, আমি তোমায় আজ বাড়ি পৌঁছে দিই, আমার মন মানছে না। পরের সিন শিফট করে ইউরি আর জিওনের কাছে। ওরা দুজনে বলাবলি করছিল যে জানি না কেন
আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে জীবন বলে, তুমি এটা বলো না যে তুমি আবার ইউনজেকের প্রেমে পড়ে গেছো। জীবন বলে, ধ্যাৎ, ও আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, এটা আমি কি করে করি? আরে আমার মিনহককে ভালো লাগছে। এটা শোনার পর জীবন একটু অবাক হয়ে যায়। বলে, আর ইউ শিওর যে ওই ছেলেটা কি তোমার পছন্দ? ঠিক আছে, আমি উঠলাম, যা পারো করো। এর পরের সিনেই দেখতে পাই যে ওয়াটার বাবল ওদের দরজার কাছে রাখা রয়েছে, আর সেগুলো নিয়ে জিউন খেলতে খেলতে বাইরে বের হয়। বাইরে হঠাৎই দেখতে পায় জিয়ংজার সাথে একটা ছেলের কথা কাটাকাটি চলছে। এটা সেই ছেলেটা যে ওকে বারবার প্রেম নিবেদন করছে, আর জিয়ংজা তাকে ফিরিয়ে দিয়ে বলছে, আমি তোমাকে পছন্দ করি না, আমি স্কুলের একটা অন্য ছেলেকে পছন্দ করি। ছেলেটি বলে, আমি জানি তুমি ইউনজেকে পছন্দ করো, কিন্তু ইউনজের তো। বলতে বলতেই তখনই জিওন এখানে জিয়ংজাকে প্রোটেক্ট করে। তারপরের সিনে আমরা দেখতে পাই কিছু ফ্ল্যাশব্যাকের ঘটনা। সেদিন যে রাইটার বা পাবলিশার মহিলা এখানে জিওনের সাথে কথা বলছিল, আসলে পূর্বে ওদের দুজনের মধ্যে কথা হয়েছিল। যখন ইউরি এখানে লেখালেখি করতো, জিউনও সেই সেম চেষ্টাই করে। তো এই পাবলিশার মহিলা তখন ওকে প্রমিস করেছিল যে ঠিক আছে, আমি দেখব কি করা যায়। এরপর জিয়ংজাকে প্রোটেক্ট করার পর জিয়ংজা প্রচুর খুশি হয়ে যায়। জিওনকে বলে যে তুমি খুবই ভালো মানুষ। জিহে ওখানে চলে আসে, আর জিহে মুখ ফেসকে কিছু বলতে যাবে, তখনই ওর মুখ টিপে ধরে। পরের সিনে ইউনজেকে দেখতে পাই। ইউনজে এখানে বলে যে মা আর বাবা তোমরা দুজনে আবারও এক হয়ে গেছো। তখন বলে, হ্যাঁ, মা বাবা তো ট্রিপে গেছে, জানিস না তুই? ওর ছোট বোন ইউনা বলে আমিও পার্টিতে যাচ্ছি, আমি একটু পরে আসবো। কথাটা শোনার পরে ইউনজের মনে লাড্ডু ফুটতে থাকে। তারপরের সিনে আমরা এখানে মিঞ্জুকে দেখতে পাই। মিঞ্জু একজন ভালো মানুষকে চাইছে, যার সাথেও রিলেশন গড়তে পারে। ইয়ংসেওকের সাথে ব্যাপারটা পরবর্তীতে দেখা যাবে। এদিকে এই ফাঁকে ইউনজে একটা প্ল্যান করে ফেলে, যেহেতু ওর মা বাবা নেই, তাই বাড়িতেও জিউনকে ডাকে, আর ওর সাথে সুন্দর একটা লাঞ্চের প্রোগ্রাম করে ফেলে। দুজনে মিলে মজ করে খাবার দাবার খাচ্ছিল। আর এখানে জিউন দেখতে পায় যে ওর স্বপ্ন হচ্ছে ইউএসএ গিয়ে পড়াশোনা কমপ্লিট করা, কিন্তু এই মুহূর্তে ও সেটা করতে চাইছে না। এরপর একটা দূরের এখানে একটা ইউনিভার্সিটি দেখিয়ে বলে যে আমি এখানে যেতে চাই। আর ঠিক তখনই ওর মা বাবা চলে আসে। মা বাবাকে দেখে ভয়ে ইউনজে জিউনকে লুকিয়ে দেয়। আর ওর মা বাবা বলে, এত খাবার দাবার, আমাদের এত দামি ড্রিঙ্ক কে খাচ্ছিল, তুই একা একা খাচ্ছিস? মা বাবাকে কোনো ক্রমে ঘরে লুকিয়ে দিয়ে জিউনকে ইউনজে ঘর থেকে বের করে দেয়। ওর মা বাবা বলে, এই খাবার দাবারগুলো কে খেয়েছে? মিথ্যে করে ইউনজে বলে বোন খেয়েছে, বোন ইউনা। আর ইউনার সাথে কথা বলতে বলতে ওখানে সামনে তখন একটা ঘটনা ঘটে। পরের সিন শিফট করে ইউরি আর মিনহকের কাছে। মিনহকের কাছে ইউরি নিজের কথা বলে, আমি একটা ফ্যাসাদে পড়ে গেছি, জানি না আমার কি করা উচিত, খুব টায়ার্ড লাগছে। তখন মিনহক বলে, এত ভয় পেও না, চলো ছোট। ছুটতে ছুটতে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন অনেক রিল্যাক্স ফিল করবে, তখন কোনো কিছু নিয়ে আর দুশ্চিন্তা হবে না। এই সেম কাজটা ইউরি করে। তো একটা ভালো বন্ধুতে পরিণত হয় ওরা। তারপরের সিনে জিউনকে দেখি। জিউনের রুমে সেদিন হট করে জিয়ংজা চলে আসে, আর ওকে কিছু একটা গিফট করে। এটা দেখার পরও দেখে ওর জন্য প্রচুর ওই বাবল কিনে দিয়ে গেছে। এটা দেখে ও অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা, মেয়েটা বড্ড চিপকু। তার পরের সিন দেখানো হয় একটা বিদেশে, এখানে ওরা ইউএসএ এখানে রিসার্চের জন্য যাওয়ার জন্য অপরচুনিটি পায়। আর এই অপরচুনিটিটা ইউনজে আর জিয়ংজে এরা দুজনেই পায়। তারপরের সিনে আমরা আবারও শিফট করি ইয়ংসেওকের বাড়িতে। ইয়ংসেওকের বাবা খুবই অসুস্থ, শুধু বলে এত টেনশন নিস না, সিভিল সার্ভিস পরীক্ষা যদি পাশ করতে নাও পারিস তাও আমি খুব একটা দুঃখিত হব না, কারণ আমি মরার আগে আমার ছেলের বউয়ের মুখটা অ্যাটলিস্ট দেখে যেতে পেরেছি। তুই লাইফে স্টেবল হ, সেটা তো অবভিয়াসলি চাই, তা বলে নিজেকে কষ্ট দিয়ে নয়। ইয়ংসিয়ক এরপর ভাবুক হয়ে যায়। পরের সিনে আমরা মিঞ্জুকে দেখতে পাই। মিঞ্জু এখানে দূর থেকে ওর মা ডেট করতে আসে, ওর মায়ের ডেটটা বেচতে দেয়। ওর মা অল্প বয়সী ছেলেদের সাথে প্রেম করতো। তো এই ঘটনাটার জন্য এখানে জিহের হেল্প নিয়েছিল। জিহেকে বলে থ্যাংক ইউ। তখন বলে, আমার মা কি তোমাদের নামে কেস করেছে? জিহে বলে, হ্যাঁ করেছে তো, কারণ তুমি আর তোমার মা আমাদের একজন ভিআইপি ক্লায়েন্ট, অ্যাকচুয়ালি এই ডেটিং অ্যাপসের। তারপরের সিনে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই, যে এখানে নিজের মৃত্যু দিবসের জন্য আগে থেকেই ছবি তুলে রাখছে, আর নিজেই সেজেগুজে একা একা পিকচার ক্লিক করেছে। তারপরের সিনে দেখি এই ভদ্রলোকটা আর কেউ নয়, জিউনের দাদু। জিউনের মাকে এই ছবিগুলো দেখায় আর বলে, এই ড্রেসগুলো আমি পরেছি আর এই ছবিগুলো তুলেছি, তোরা চিন্তা করিস না, দেখ এই ড্রেস পরে আমার নিজেকে নিজে কত ভালো লাগছে। তো একটা মেয়েদের পোশাক পরেছিল দাদু। এটা দেখে ওর মায়ের চোখে জল চলে আসে, শুধু বলে, আচ্ছা আমি যে ওর দিদা, এটা যদি কোনোদিন জিউন জানতে পারে তাহলে কি জিউন খুব কষ্ট পাবে?
তো এটা শোনার পর ওর মা বলে, জানি না, এই কথাটা বলতেই তো আমার ভয় লাগছে, কারণ তুমি আজকে এত বয়স হয়ে গেছো, তুমি আর মেয়েতে রূপান্তর হওনি। জানি না ব্যাপারটা কিভাবে ও মেনে নেবে। এদিকে বাইরে থেকে এই সমস্ত কথা জীবন শুনে নেয়, আর মনের দুঃখে ছবিটা দেখে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর মা বাবাকে বলে, প্লিজ আমার কাছে আর তোমরা কিচ্ছু লুকিও না। তার মানে আমার কাছে আর কোনো আশাই নেই? আমি কোনোদিনই কি তাহলে মেয়ে রূপে আর ফিরতে পারবো না? তার মানে আমি যাকে এতদিন ধরে দাদু ভাবি, সে আসলে আমার দিদা। আমাকে এই কঠিন সত্যটা কেন লুকালে? আর কি কি লুকিয়েছো তোমরা আমার থেকে? এভাবে কাঁদতে কাঁদতেও চেয়ারে বসে প্রচণ্ড মন ভেঙে যায়। আর ঠিক তখনই একটা ফোন আসে, কিন্তু নিজের ফোন রিসিভ করার মতো মানসিক অবস্থায় ওর ছিল না। পরের সিনে আমরা এখানে দেখি জিহা আর মিঞ্জুর মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তৈরি হয়েছে। আর এখানে ওরা দুজনে একটা গল্প বলে, বলে তুমি কী রকম ছেলে চাও, আমি তোমার জন্য সেরকম মানুষই খুঁজবো। মিঞ্জু বলে, তুমি টেনশন নিও না, আমি যেরকম খুঁজি আমি তোমাকে ঠিক বলে দেবো কি টাইপের চাই। তুমি বলো তো তুমি কি ধরনের চাও। ঠিক তখনই জিহের ফোনে মেসেজ আসে, ওর একজন বন্ধুর বাবা মারা গেছে। আর ঠিক ওই সেম মেসেজ মিঞ্জুর ফোনেও আসে। তো এইদিকে আমরা দেখি হঠাৎ করে ইউনজের প্রচুর জ্বর এসেছে, সিঁড়িতেও অজ্ঞান হয়ে গেছে। ওকে ধরে ধরে কোনো ক্রমে জিয়ংজার রুমে নিয়ে যায়। আর এদিকে ইয়ংসিয়কের বাড়িতে জিহে দেখা করতে আসে। জিহেকে দেখে ও একটু অবাক হয়, তারপর বলে বাবা অসুস্থ ছিল, বাবার অপারেশনের কথা ছিল, তার আগেই মারা যায়। আর ঠিক তখনই ওর মা কথা বলতে বলতে হঠাৎই ওখানে মিঞ্জু হাজির হয়। মিঞ্জুকে দেখে ওরা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। মিঞ্জুর কথা শুনে এটা বুঝতে পারে মিঞ্জু বলেছিল ও হয়তো কোনো একটা ছেলে চুজ করা আছে। তাহলে ইয়ংসিওকে কি সেই? তার পরের সিন শিফট করে আবারও জিয়ংজা আর এখানে জিউনের কাছে। জিউনের খুব জ্বর এসেছে, জিয়ংজা ওর কাছ থেকে ছেড়ে উঠে যেতে পারছে না। কোনো একটা মানবিকতা যেন ওর কাজ করছে। এদিকে ওর পাশে বসে থাকতে থাকতে ওর কখন চোখ লেগে যায়, তাই ও জিউনের পাশেই শুয়ে পড়ে। এদিকে দুজনের মধ্যে মানে মিঞ্জু আর জিয়ের মধ্যে কথা হতে থাকে। জিয়ে বলে যে আচ্ছা এটাই কি সেই ছেলে যাকে তুমি পছন্দ করো? মানে মিঞ্জুকে একটু হিন্টস দিয়েছিল যে আমি স্কুলের একজন মানে প্রথম ভালোবাসা কেউ একটা ছিল, তাকে আমি পছন্দ করতাম। তো ওদের দুজনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো এটা ক্লিয়ার করে মিঞ্জু। মিঞ্জু বলে দেখা যাক ইয়ংসিওক কাকে পছন্দ করে, চলো আমরা দুজনেই এই রেসে থাকি। তার পরের সিনে আমরা ইউনজেকে দেখতে পাই। ইউনজে জিউনের বাড়িতে এলে জিয়ংজা রেগে গিয়ে ওকে চড় মারতে থাকে, ভাবে যে জিউন হয়তো ওকে জোর করে শুইয়েছে। দুজনের মধ্যে মারামারি দেখে ওদের দুজনকে থামাতে যায়। আর এরই মাধ্যমে এই পার্ট শেষ হয়। লাস্ট পার্ট শীঘ্রই আসছে, সঙ্গে থেকো তোমরা।